আয়রন আই আছে, তাহলে প্রতীক তো আই হওয়া উচিত, কিন্তু আমরা এখানে লিখছি এফি। তাহলে আবারও প্রশ্ন, এর কারণ কি? এর উত্তর হচ্ছে এই মৌলগুলো তাদের আছে ল্যাটিন নাম। তো এদের যে প্রতীকগুলো সেগুলো ল্যাটিন থেকে এসেছে। যেমন অ্যান্টিমনি, এর ল্যাটিন নাম হচ্ছে ইস্টিবিয়াম, সেখান থেকে এসেছে এসবি। কপার ল্যাটিন নাম হচ্ছে কিউপ্রাম, সেখান থেকে এসেছে সিউ। গোল্ড ল্যাটিন নাম হচ্ছে অরাম, সেখান থেকে এসেছে এ ইউ, গোল্ড। আর আয়রনের ল্যাটিন নাম হচ্ছে ফেরাম, ফেরাম থেকে এসেছে এফি। আর লেড বা সীসা, তার ল্যাটিন নাম হচ্ছে প্লামবাম, সেখান থেকে এসেছে পিবি। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমাদের Hg, এটাকে বলা হয় মার্কারি বা পারদ। আমরা যে থার্মোমিটার ব্যবহার করি সেই থার্মোমিটারের ভিতরে কিন্তু পারদ থাকে। তো সেই মার্কারির ল্যাটিন নাম হচ্ছে হাইডার জিরাম, সেখান থেকে এসেছে Hg। তারপরে হচ্ছে পটাশিয়াম, পটাশিয়ামের ল্যাটিন ভাষায় নাম হচ্ছে আমাদের ক্যালিয়াম, ক্যালিয়ামের কে থেকে প্রতীকটি এসেছে কে। তারপর হলো সিলভার, সিলভারের ল্যাটিন নাম হচ্ছে আর্জেন্টাম, সেখান থেকে এসেছে Ag। তারপর হলো সোডিয়াম, ল্যাটিন নাম হচ্ছে ন্যাট্রিয়াম, ন্যাট্রিয়াম থেকে এসেছে Na। আর একটা হচ্ছে টিন, টিনের প্রতীক হচ্ছে Sn, ল্যাটিন ভাষার নাম হচ্ছে এস্ট্রেনাম। তারপর হচ্ছে টাংস্টেন, এর প্রতীকটা হচ্ছে আমাদের W, ল্যাটিন নাম হচ্ছে উলফ্রাম। টাংস্টেন এটা হচ্ছে বাল্বের ফিলামেন্টে আমরা ব্যবহার করি, এর গলনাঙ্ক অনেক, প্রায় 5400 ডিগ্রি সেলসিয়াসের মতো। যখন এখানে কারেন্ট পাস করা হয় তখন এখান থেকে লাইট ইমিটেড হয় এবং সেটা আমরা আলো হিসেবে পাই। তো এগুলো হচ্ছে মৌলের ল্যাটিন নাম এবং সেখান থেকে প্রাপ্ত প্রতীক। এগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এগুলো সবগুলো তোমরা বারবার খাতায় লিখবে যেন তোমরা মনে রাখতে পারো। এরপরে আমরা চলে আসি সেই ছোটবেলার ইংরেজি বর্ণমালা। এখানে আমরা দেখতে পাচ্ছি এ থেকে শুরু করে জেড পর্যন্ত অনেকগুলো বর্ণ আছে। মোট বর্ণ কয়টি আছে? 26টি, রাইট। তো আমরা দেখতে চাই যে এই বর্ণগুলোর মধ্যে কোন কোন বর্ণগুলো সরাসরি একটা মৌলের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। প্রথমে আসি আমরা এ দিয়ে কিন্তু কোনো মৌল নেই। অনেকে বলতে পারে আছে তো, Ag, AU। আসলে শুধু তো এ না, এর সাথে জি দিতে হচ্ছে, এর সাথে ইউ দিতে হচ্ছে। আমি বলেছি সরাসরি একটা বর্ণ যেন একটা মৌলকে প্রকাশ করে, তার মানে এ দিয়ে আসলে কোনো মৌল নেই। কিন্তু বি দিয়ে আছে, বিতে হচ্ছে বোরন। সি দিয়ে আছে, সিতে হচ্ছে কার্বন, কিন্তু ডিতে কোনো মৌল নাই, ইতে কোনো মৌল নাই। আর এফ মানে হচ্ছে ফ্লোরিন, অত্যন্ত সক্রিয় একটি মৌল, ফ্লোরিন গ্যাস। এরপরে আসি জিতে কোনো মৌল নাই। এইচতে হলো হাইড্রোজেন, পৃথিবীর সবচেয়ে হালকা মৌল কিন্তু হাইড্রোজেন, সবচেয়ে হালকা। আর তারপর হচ্ছে আই মানে হচ্ছে আয়োডিন, যেতে কোনো মৌল নাই। আর কে হচ্ছে ক্যালিয়াম, মানে হচ্ছে পটাশিয়াম। আর এলতে কোনো মৌল নাই, এমতে কোনো মৌল নাই। এন মানে হচ্ছে নাইট্রোজেন, বাতাসের মধ্যে 78%ই কিন্তু নাইট্রোজেন। আর তারপরে ও আমাদের প্রাণ রক্ষাকারী মৌল অক্সিজেন, বাতাসের মধ্যে 21% অক্সিজেন। আর অক্সিজেন হচ্ছে আমরা কোনো কিছুকে বার্ন করার জন্য এটি কাজ করে। আর পি হচ্ছে ফসফরাস, কিউতে কোনো মৌল নাই, আরতে কোনো মৌল নাই। এসতে কিন্তু আছে, এসতে কি হবে? এসতে হলো সালফার। আর টিতে কোনো মৌল নাই। ইউতে হচ্ছে ইউরেনিয়াম, অনেক দামি মৌল, অনেক ভয়ঙ্কর মৌল, যেটা দিয়ে পারমাণবিক বোমা তৈরি করা হয়। আর ভিতে একটা মৌল আছে, এর নাম হচ্ছে ভ্যানাডিয়াম। ডাব্লিউতে একটা মৌল আছে, সেটা হচ্ছে উলফ্রাম, টাংস্টেন বলা হয়। এক্সতে কোনো মৌল নাই, কিন্তু ওয়াইতে আছে, ওয়াই হচ্ছে ইট্রিয়াম। আর জেডতে কোনো মৌল নাই। তাহলে আমরা 26টা লেটার দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা কতটি লেটার পেলাম যেগুলো সরাসরি মৌলের প্রতীক হিসেবে ব্যবহৃত হয় দেখে নেওয়া যাক। এখানে বোরন, কার্বন, ফ্লোরিন, হাইড্রোজেন, আয়োডিন, পটাশিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, ইউরেনিয়াম, ভ্যানাডিয়াম, টাংস্টেন এবং ইট্রিয়াম। তাহলে কতটি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14টি মৌল আছে যেগুলোকে আমরা প্রতীক হিসেবে এখানে ব্যবহার করি। আমরা সবশেষে আলোচনায় চলে এসেছি, সেটি হচ্ছে সংকেত। আমরা দেখলাম পদার্থের পরমাণুকে প্রকাশ করার জন্য চিহ্ন আছে, তো সেই চিহ্নগুলোকে বলা হয় প্রতীক। তাহলে যদি বলা হয় পদার্থের তো অণু আছে, তো তাদেরকে আমরা প্রকাশ করতে চাই, তাহলে কি ব্যবহার করা হবে? সেক্ষেত্রে ব্যবহার করা হবে যে চিহ্ন, তার নাম সংকেত।
তার মানে পদার্থের অণুকে, সেটা মৌলিক পদার্থ হতে পারে, সেটা যৌগিক পদার্থ হতে পারে, তাদের অণুকে প্রকাশ করার জন্য যে সংক্ষিপ্ত চিহ্ন সেটাই সংকেত নামে পরিচিত। তো এখানে গুরুত্বপূর্ণ কতগুলো মৌল এবং যৌগের সংকেত লেখা হয়েছে। যেমন নাইট্রোজেনের সংকেত হচ্ছে N2, অর্থাৎ 2টা নাইট্রোজেন একসাথে থাকবে। Nটা ক্যাপিটাল আর 2 নাম্বারটা পাশে লিখতে হবে, ডান পাশে ছোট করে। অ্যামোনিয়ার সংকেত হচ্ছে NH3, এটা হচ্ছে একটা যৌগের সংকেত, কারণ একাধিক মৌল এখানে আছে। তারপর হচ্ছে ক্লোরিন, এটা হলো Cl2। তারপর হচ্ছে সালফিউরিক অ্যাসিড, যাকে বলা হয় দ্য কিং অফ অল কেমিক্যাল, মানে রাসায়নিক দ্রব্যের রাজা বলা হয়, সেটা হচ্ছে H2SO4। আর তারপরে আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেটা হচ্ছে HCl, আমাদের স্টোমাকের মধ্যে এটা তৈরি হয় এবং অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে HCl। তো এখানে যে সংকেতগুলো লেখা হয়েছে, এই সংকেতগুলো কেমন করে এলো, কিভাবে লেখা হয়েছে, সেটা নিয়ে পরবর্তী ক্লাসগুলোতে বিস্তারিত আলোচনা হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের যে আলোচনা ছিল সেখানে আমরা দেখতে পেয়েছি মৌলিক পদার্থ, সেখানে আমরা দেখতে পেয়েছি যৌগিক পদার্থ, সেখানে আমরা দেখতে পেয়েছি পরমাণু, অণু, প্রতীক, সেগুলো লেখার নিয়ম, ল্যাটিন নাম, আবার সবশেষে আমরা দেখলাম এখানে সংকেত। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে এই আলোচনার উপরে ভিত্তি করে তোমাদের জন্য ছোট একটি বাড়ির কাজ। বাড়ির কাজটি হচ্ছে প্রথম অক্ষর এস। প্রথম অক্ষরটা কিন্তু এস বলা হয়েছে। এস দিয়ে গঠিত মৌলগুলো কি কি সেগুলো তাদের প্রতীক সহ তোমাদেরকে লিখতে হবে। তোমাদের যে চ্যাপ্টার 4 আছে সেখানে একটা পর্যায় সারণী আছে, সেখান থেকে তোমরা চেষ্টা করবে এই উত্তরটা তৈরি করার। যখন স্কুল খুলবে সেটা তোমাদের শিক্ষকদেরকে দেখাবে। আজকের যে আলোচনা এটা কিশোর বাতায়নে থাকবে, সেখানে তোমাদেরকে এটার উপরে কুইজ দেওয়া হবে, তোমরা সেগুলো সলিউশন করার চেষ্টা করবে। আর তোমাদের কোনো মতামত থাকলে সেগুলো সেখানে দেবে, আমরা গুরুত্বের সাথে সেগুলো বিবেচনা করব। তোমাদের সবার শুভকামনা করছি, সবাই ভালো থাকবে, ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দূর দূরান্তে যে যেখানে আছো আশা করি ভালো আছো। আমি আজ তোমাদের মাঝে নিয়ে এসেছি একটি নবম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের একটি ক্লাস। আশা করি সবাই সামনে বই নিয়ে এবং খাতা নিয়ে হাজির হয়েছ। তোমরা প্রস্তুত থাকো, আমরা ধীরে ধীরে ব্যাংকিং বিষয়ের নবম অধ্যায়ের আজকের ক্লাসটি করব। এটি হচ্ছে
ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন। আমরা প্রতিনিয়তই আমাদের জীবন চারপাশের জীবনটাকে সময়ের সাথে সাথে পাল্টে যেতে দেখছি। আর সময়ের পরিবর্তনের সাথে সাথে যে ব্যাংকিং ব্যবসা রয়েছে এটিও প্রতিনিয়তই পাল্টে যাচ্ছে। তোমরা দেখে থাকবে এক সময় এমন ছিল যে ব্যাংক একটা নির্দিষ্ট স্থানে প্রতিষ্ঠিত হতো। আমরা যারা ক্লায়েন্ট আছি, আমরা যারা ব্যাংকে অ্যাকাউন্ট খুলি, তারা ব্যাংকের কাছে চলে যেতাম। আর সময়ের বিবর্তনে ব্যাংকগুলো তাদের কার্যক্রমে এনেছে আমূল পরিবর্তন। ইলেকট্রনিক ডিভাইস প্রবর্তন এবং নানা রকমের সেবা নিয়ে ব্যাংক তার কার্যক্রমকে সুবিস্তৃত করে বলা যায় ব্যাংকই এখন চলে এসেছে আমাদের পকেটে। বিজ্ঞাপনের ভাষায় যাকে আমরা বলি ব্যাংক মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সবার পকেটে চলে এসেছে। এই যে ব্যাংক প্রতিষ্ঠিত হচ্ছে, আমরা যদি দেখতে পাই ব্যাংকের সাথে জড়িত কারা, ব্যাংকের জড়িত পক্ষগুলোকে যদি আমরা এভাবে এবং অত্যাধুনিক সব সেবা এবং কর্মসূচি দিয়ে ব্যাংক তার কার্যক্রমকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। সেই সাথে আমরা জানি যে মানুষ সময়ের সাথে সাথে তাদের রুচির এবং পছন্দের পরিবর্তন হয়। মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য আনার জন্য তাদের রুচি পছন্দর সাথে মিল রেখে ব্যাংকও তার কার্যক্রমগুলোকে পাল্টে ফেলে। ব্যাংকের এই উদ্দেশ্যাবলীকে সামনের দিকে নিয়ে আসি। দেখি আমরা ছবিতে দেখতে পাচ্ছি
এটিএম বুথ এবং মোবাইল ব্যাংকিং। আশা করি তোমরা বুঝতে পারতেছো যে পূর্বকালে এগুলো ব্যাংকের কার্যক্রমের সাথে যুক্ত ছিল না, এগুলো আসলে ইদানিংকালে ব্যাংকের কর্মসূচির সাথে জড়িত হয়েছে। কিন্তু ব্যাংক কেন এই কাজগুলোকে তাদের কর্মসূচির আওতায় এনেছে, উদ্দেশ্যই বা কী, আমরা ধীরে ধীরে তাই জানতে চেষ্টা করব। তাহলে আমরা ব্যাংকের এই যে উদ্দেশ্যাবলী, তাকে তিনটি প্রেক্ষাপট থেকে আলোচনা করতে পারি। প্রেক্ষাপটগুলো হচ্ছে মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপট, সরকার ও রাষ্ট্রীয় পক্ষের দৃষ্টিকোণ থেকে এবং ব্যাংক গ্রাহকদের দৃষ্টিকোণ থেকে ব্যাংকের উদ্দেশ্যাবলী আলোচনা করা যায়। মালিক সাধারণত মালিক বা ব্যবস্থাপক যারা, তারা আসলে কি জানতে চায়? তারা ব্যাংক প্রতিষ্ঠা করে দেখতে চায়। তোমরা নিশ্চয়ই অবগত আছো যে যারা ব্যাংক প্রতিষ্ঠা করে তারা একটা নির্দিষ্ট উদ্দেশ্যে প্রতিষ্ঠা করে। সেটা কি? ব্যাংক তো এক ধরনের ব্যবসায়, তো ব্যবসায়ীর প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। আর ব্যাংক তার যে বিনিয়োগ, এখানে একটু বলে নেই, তোমরা অবশ্যই অবগত আছে যে ব্যবসা সাধারণত এক মালিকানা, অংশীদারি এবং যৌথ মূলধনী তিন ধরনেরও প্রেক্ষিতে ব্যাংক ব্যবসা গড়ে তোলে। এবং এক মালিক হোক, অংশীদার হোক অথবা শেয়ার হোল্ডার হোক, যেই হোক, তার বিনিয়োগ যথাযথভাবে ব্যবহার হচ্ছে কিনা এবং সেখান থেকে তার কাঙ্ক্ষিত মাত্রায় মুনাফা অর্জন হচ্ছে কিনা সেটা তারা জানতে চেষ্টা করে। এখানে বিনিয়োগের সাথে মুনাফা অর্জনের যে বিষয়টা আমি একটু ব্যাখ্যা করি। এটা হচ্ছে ব্যাংক মালিক বা ব্যবস্থাপক কর্তৃপক্ষ সেটাকেই তাদের প্রত্যাশা অনুযায়ী মুনাফা বলবে, কমপক্ষে যাতে তার সুযোগ ব্যয়ের সমান মুনাফা অর্জন হয়। এখানে সুযোগ ব্যয় বলতে বোঝাচ্ছে যে মালিক যদি তার বিনিয়োগটা এই ব্যাংকে না করে অন্য কোথাও বিনিয়োগ করত, তাহলে যে পরিমাণ মুনাফা তার অর্জিত হতো, এই ব্যাংকে বিনিয়োগ করার মাধ্যমে কমপক্ষে সেই পরিমাণ মুনাফা অর্জন হচ্ছে কি, সেই বিষয়টাই ব্যাংক আসলে মালিক কর্তৃপক্ষ জানতে চাবে। তাছাড়া পরে রয়েছে সুনাম অর্জন। ব্যাংক কর্তৃপক্ষ তার যে সমস্ত লোক নিয়োজিত আছে ব্যাংকে, তোমরা আশা করি বুঝতে পারতেছ যে ব্যাংকের সুনাম হচ্ছে মালিকের সুনাম। অর্থাৎ ব্যাংক সুচারুরূপে দক্ষভাবে পরিচালিত যদি করা যায় এবং তার বিনিময়ে জনগণের সন্তুষ্টি অর্জন করা যায়, তাহলে ব্যাংক কর্তৃপক্ষ ভাববে যে তারাও এই সুনামের অধিকারী হচ্ছে। অর্থাৎ ব্যাংকের সুনাম হচ্ছে প্রকারান্তরে মালিক বা ব্যবস্থাপক দেরই সুনাম। এছাড়া রয়েছে উন্নয়নে অংশগ্রহণ। একজন ব্যবস্থাপক বা মালিক দেশের যত উন্নয়ন কর্মকাণ্ড আছে, আমরা জানি যে সরকার মহোদয় দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য নানা রকম কর্মসূচি অগ্রাধিকার ভিত্তিতে ঘোষণা করে থাকে। আমরা যদি একটা উদাহরণ হিসেবে বলতে চাই, তোমরা কি বলতে পারবে যে এই মুহূর্তে দেশের অগ্রাধিকার ভিত্তিতে কোন বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে? আমি জানি যে তোমরা আমার সাথে একমত হবে যে এটা পদ্মা সেতু। তো পদ্মা সেতুর মতো এরকম বড় প্রকল্প সরকার অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন করে থাকে এবং এরকম আরও প্রকল্প তোমরা মনে মনে নিশ্চয়ই এরই মধ্যে উত্তরগুলি খুঁজে পাচ্ছ। তো সেসব প্রকল্প এবং উন্নয়নমূলক আরও অনেক প্রকল্পে ব্যাংক তাদের নিজ নিজ অংশগ্রহণ থেকে, নিজ নিজ স্থান থেকে, অবস্থান থেকে তাদের বিনিয়োগটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং দেশের উন্নয়নের অংশীদার হতে চায়। সবশেষে আমরা দেখতে পাই যে এখানে রয়েছে আরেকটা বিষয়, সেটা হলো সামাজিক ক্ষেত্রে অবদান। তোমরা অবশ্যই দেখতে পাবে তোমাদের আশেপাশে যারা এসএসসিতে বা বিভিন্ন পর্যায়ে কৃতিত্বের সাথে এসএসসি পাস করে বা জেএসসি পাস করে, তাদেরকে কোনো ব্যাংক নানা রকম বৃত্তি প্রদান করে থাকে। তাহলে তোমরা চিন্তা করো এই বৃত্তিটা কারা দিচ্ছে, কেন দিচ্ছে? হ্যাঁ, এটা হচ্ছে আসলে মালিক পক্ষের এক ধরনের সামাজিক ক্ষেত্রে অবদানের অংশ।
সাধারণত আমরা যখন দেখি কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, ব্যাংক কর্তৃপক্ষ তাদের উল্লেখযোগ্য একটা টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বা এরকম ক্ষেত্রে জমা দিয়ে থাকে। এসব কি আসলে তাদের সামাজিক ক্ষেত্রে অবদানের অংশ নয়? তোমরা এতক্ষণে বুঝতে পেরেছ যে ব্যাংকের মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য কি। এসো আমরা সামনের দিকে এগিয়ে আরেকবার একটু মিলিয়ে নেই। তহবিলের বিনিয়োগ ও মুনাফা অর্জন ছিল মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দৃষ্টিকোণ থেকে তাদের প্রথম উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য ছিল সুনাম অর্জন। তৃতীয় উদ্দেশ্য ছিল উন্নয়নে অংশগ্রহণ। সবশেষে সামাজিক অবদান। আমি আশা করি আমরা তিনটি প্রেক্ষাপট থেকে এই ব্যাংকের উদ্দেশ্যাবলী আলোচনার জন্য চেয়েছিলাম, তার মধ্যে একটি আলোচনা করলাম এতক্ষণে। আমি আশা করি সবাই বুঝতে পেরেছ। এসব সামনে গিয়ে দেখি। এরপর আসছি সরকার ও রাষ্ট্রীয় প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলী। সরকার দেশে যে সমস্ত উদ্দেশ্যে ব্যাংক প্রতিষ্ঠা করার অনুমতি দেয়, তোমরা ইতিমধ্যে জেনেছ যে আসলে সরকারের পক্ষ হয়ে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে অনুমোদন দিয়ে থাকে এবং কোনো বাণিজ্যিক ব্যাংকই বৈধ হবে না, সে যে নামেই পরিচালিত হোক, যদি তার কেন্দ্রীয় ব্যাংকের কোনো রকম অনুমোদন না থাকে। যাই হোক, প্রথম সরকার ও রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যের প্রথমটি হচ্ছে নোট ও মুদ্রার প্রচলন। তোমরা হয়তো জেনেছ যে নোট ও মুদ্রার প্রচলন করার এখতিয়ার শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংকের। বাণিজ্যিক ব্যাংক আসলে নোট ও মুদ্রার প্রচলন করতে পারে না। তবু এখানে বিষয়টা তাহলে কেন আসলো? এটা এই জন্যই যে নোট বলতে শুধুমাত্র কাগজের নোটই বোঝায় না। এখানে আমরা জানি যে ধরে নাও তুমি তোমার ব্যাংকে 1 লক্ষ টাকা আছে, তুমি তোমার বাবা বা পরিবারের লোকজনের সাথে গেলে একটা কম্পিউটার কিনতে। এখন কম্পিউটারের মূল্য মনে করো 60,000 টাকা। এখন এই 60,000 টাকা তুমি ব্যাংকে চেকের মাধ্যমে পরিশোধ করে দিলে। তোমার কি মনে প্রশ্ন হয়েছে যে তাহলে এখানে ব্যাংকের চেকটা কিভাবে ব্যবহৃত হলো, কি হিসেবে? হ্যাঁ, ঠিক ধরেছ। আসলে এটা হচ্ছে বিনিময়ের আরেকটি মাধ্যম। যদি এখানে টাকা দিয়ে তুমি কম্পিউটারটা কিনো নাই, টাকার মূল্যমানের চেক ইস্যু করেছ, তো আসলে এখানে চেক হচ্ছে বিকল্প মুদ্রা হিসেবে, বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করেছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এখানে চেকটাই হচ্ছে এক ধরনের নোটের বিকল্প। তো আসো দেখা যাক এরপরের বিষয়টা, মূলধন গঠন। আমরা যারা গ্রাহক আছি, আমরা যারা ক্ষুদ্র সঞ্চয়ী, বিভিন্ন পরিবারে, তুমি যেমন একটা পরিবারে এখন বসে আছো, এরকম প্রত্যেক পরিবারের এই কারো না কারো ব্যাংকে হিসাব রয়েছে। এই হিসাবগুলোর মাধ্যমে আমরা কি করি? আমাদের ক্ষুদ্র সঞ্চয়গুলোকে ব্যাংকে জমা রাখি। আর এই ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলো ব্যাংক একত্রে সংগ্রহ করে কি করে? তারা একত্রে করে বড় ব্যবসায়ী অথবা ঋণ গ্রহীতা যারা আছে, দেশের উন্নয়ন কর্মকাণ্ডে বিনিয়োগ করবে, তাদেরকে ঋণ হিসেবে দেওয়া হয় সুদের বিনিময়ে। এবং তাদেরকে যে ঋণ দেওয়া হয়, এতে করে কি হলো? তোমরা আশা করি বুঝতে পেরেছ যে সঞ্চয়গুলো এখানে মূলধনে রূপান্তরিত হলো। অর্থাৎ এভাবে ব্যাংকগুলো কি করছে? আমাদের ক্ষুদ্র সঞ্চয়গুলো একত্রিত করে মূলধন গঠনে সরকার এবং রাষ্ট্রকে সহায়তা করছে। আশা করি বুঝতে পেরেছ। এসো দেখা যাক পরের পয়েন্ট, বিনিয়োগ ও শিল্পায়ন। দেশের যত উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে, এর পিছনে রয়েছে বিনিয়োগ। সরকার মহোদয় এই নানা রকম যে অগ্রাধিকার ভিত্তিতে যে প্রকল্প নির্ধারণ করে দেন, সেই প্রকল্পগুলো তে ব্যাংকগুলো তাদের অর্থ বিনিয়োগ করে, আবার এমন কাউকে ঋণ হিসেবে দিয়ে থাকে যে ঋণগুলো
তারা ওই উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ করে। এতে করে দেশের উন্নয়ন সংগঠিত হয় এইভাবে যে তারা দেশের উৎপাদনমূলক কাজ যখন বিনিয়োগ করে তখন উৎপাদন বৃদ্ধি পায়, দেশের জাতীয় আয় বৃদ্ধি পায়। আশা করি বুঝতে পেরেছ। এরপর আসে মুদ্রাবাজার নিয়ন্ত্রণ। দেশের মুদ্রাবাজার নিয়ন্ত্রণে অন্যতম কর্তৃপক্ষ হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। যদিও আমরা এখানে বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্যাবলী নিয়ে আলোচনা করছি, কিন্তু কেন্দ্রীয় ব্যাংক আসলে একা কোনো কাজ অপারেট করে না, সেখানে বাণিজ্যিক ব্যাংকের সহায়তা নিয়ে থাকে। একটা উদাহরণ হিসেবে ধরা যাক, ধরো জনগণের পকেটে প্রচুর টাকা রয়েছে, বাজারে গিয়ে তারা কাঙ্ক্ষিত জিনিস কিনতে আগের চেয়ে বেশি টাকা ব্যয় হচ্ছে। তা আমরা এই অবস্থায় অর্থের প্রাচুর্যের এই বিষয়টাকে হয়তো মুদ্রাস্ফীতি হিসেবে ব্যাখ্যা করতে পারি, কিন্তু মুদ্রাস্ফীতি তাহলে দেশের জন্য আসলে শুভ নয়। এই অবস্থায় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের প্রয়োজন দেখা দেয়। সেটা কে করবেন? সেটা কেন্দ্রীয় ব্যাংক করবেন। কার সহায়তায়? তোমরা নিশ্চয়ই ধারণা করতে পারছো, বাণিজ্যিক ব্যাংকের সহায়তায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা কিভাবে করা সম্ভব? একটা উদাহরণ হিসেবে ধরা যাক, সরকার চাচ্ছে যে জনগণের কাছে যে অর্থের প্রাচুর্য, এটাকে কিছুটা নিয়ন্ত্রণ করে ব্যাংকের কাছে নিয়ে যাওয়া। তখন ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হবে এইভাবে যে ব্যাংকের সুদের হার বাড়িয়ে দেওয়া হোক। তো ব্যাংকের সুদের হার যখন বেড়ে যাবে, জনগণ তার উদ্বৃত্ত অর্থ যা কমোডিটি বা পণ্যদ্রব্য কেনার কাজে ব্যয় করত তা না করে উদ্বৃত্ত সঞ্চয়টা ব্যাংকে নিয়ে জমা করবে। আশা করি বুঝতে পেরেছ। তো তখন জনগণের এই টাকাটা ব্যাংকের কাছে জমা হয়ে যাবে। এভাবে মুদ্রাবাজারকে নিয়ন্ত্রণ করা যায়। এরপরে আসি কর্মসংস্থান। আমরা জানি যে আমরা একটা জনবহুল দেশে বাস করি এবং আমাদের দেশে শিক্ষিত এবং অশিক্ষিত প্রচুর লোক রয়েছে যারা কর্মহীন। তবে সরকার উদ্যোগ নিচ্ছে কিভাবে এদেরকে কর্মসংস্থানের আওতায় আনা যায়। তো তোমরা জেনে খুশি হবে যে বাণিজ্যিক ব্যাংকগুলো প্রায়শই চেষ্টা করে যে এমন কোনো প্রকল্প মাঝে বিনিয়োগ করতে যেগুলো মূলধন নির্ভর প্রযুক্তি নয়, যেখানে শ্রম নির্ভর প্রযুক্তি বেশি। অর্থাৎ শ্রম নির্ভর প্রযুক্তি অর্থাৎ কোনো একটা প্রকল্পে যেখানে বেশি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, সেই বিষয়টা তাকে তারা গুরুত্ব দিয়ে থাকে। এতে করে কি হবে? প্রকল্পের বেশি লোকের কর্মসংস্থান হবে এবং ব্যাংকের যে উদ্দেশ্য সেটাও বাস্তবায়িত হবে। আমি আশা করি তোমরা সরকার ও রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলী এতক্ষণে বুঝতে পেরেছ। তবু আরেকবার মিলিয়ে দেখা যাক। সরকার ও রাষ্ট্রীয় পক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলী ছিল নোট ও মুদ্রার প্রচলন, বিনিয়োগ ও শিল্পায়ন, মূলধন গঠন, মুদ্রাবাজার নিয়ন্ত্রণ ও কর্মসংস্থান। কি তোমাদের মনে থাকা এই উত্তরগুলোর সাথে মিলে গেছে না? আশা করি সবাই আমার সাথে একমত হবে। হ্যাঁ, আসো সামনের দিকে এগিয়ে যাই। এরপর আসে আমরা যারা গ্রাহক, অর্থাৎ আমরা যারা ব্যাংকে হিসাব খুলে থাকি, তাদের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলী কি কি? তুমি মনে মনে ব্যাংক থেকে কি কি সেবা বা কি কি সুবিধা প্রত্যাশা করো? হ্যাঁ, আমি আশা করি যে তোমাদের এই পয়েন্টগুলোর সাথে তোমাদের উত্তর মিলে যাচ্ছে, তাই না? হ্যাঁ, দেখো, প্রথমত যে আমরা আমাদের যে সঞ্চয়গুলো রাখি, এই সঞ্চয়গুলো যাতে কোনো বৃহৎ কাজে সঞ্চয়গুলো একত্রিত হয়ে আমানত হিসেবে কোনো উন্নয়নমূলক কাজে ব্যবহৃত হোক, সেটা আমরা চাই। অর্থাৎ আমরা চাই যে সঞ্চয়গুলো মূলধন রূপে কোনো উন্নয়নমূলক কাজে ব্যবহৃত হোক। দ্বিতীয়ত, আমরা কেউ আমাদের অর্থ অনিরাপত্তায় থাকুক সেটা আমরা চাই না। নিশ্চয়ই তুমিও চাও না, তাই না প্রিয় শিক্ষার্থী? আমরা আমাদের অর্থের নিরাপত্তার জন্য ব্যাংকের কাছে জমা দিয়ে রাখি নির্দিষ্ট শর্ত এবং নিয়মের ভিত্তিতে। যখন আমরা আমাদের অর্থের নিরাপত্তার জন্য ব্যাংকে জমা রাখি,
আবার প্রয়োজনে সেগুলো তুলে আনতে পারি। এরপর আসে উপদেষ্টা ও পরামর্শদাতা। ব্যাংক সুদক্ষ কর্মী বিনিয়োগ করে নিয়োগ দিয়ে থাকে। তাদের দক্ষতা এবং অভিজ্ঞতা একজন গ্রাহকের জন্য অনেক সময় দেখা যায় যে অনেক বন্ধুর মতো পরামর্শদাতা বা উপদেষ্টা হিসেবে এগিয়ে আসে। এখানে অনেক সময় দেখা যায় যে তুমি হয়তো শেয়ার বাজারে বিনিয়োগ করতে চাও। এখন তুমি কার কাছে পরামর্শ নিবে? তুমি যদি চাও, হ্যাঁ, ব্যাংক তোমার পাশে বন্ধুর মতো এসে উপদেষ্টা বা পরামর্শদাতা হিসেবে দাঁড়াতে পারে, কারণ ব্যাংকের রয়েছে দক্ষ এক কর্মীবৃন্দ, তারা এই বিষয়ে পারদর্শী। কাজেই তুমি নিঃসন্দেহে ব্যাংকে তোমার উপদেষ্টা বা পরামর্শদাতা হিসেবে বেছে নিতে পারো। এরপরে দেখতে পাচ্ছি প্রতিনিধি ও ওসি। তোমাদের কাছে একটা প্রশ্ন তুলে ধরি। ধরো তুমি একজন ধনাঢ্য ব্যক্তি, ঢাকায় তোমার একটা বাড়ি আছে, লন্ডনেও একটা বাড়ি আছে। লন্ডনে বাড়িতে তুমি অবস্থান করবে, ঢাকার বাড়ি যে ভাড়া উত্তোলন করা, এর জন্য তোমার কাছের কেউ নাই, তাহলে তুমি কাকে দায়িত্ব দিবে? এইখানে ব্যাংক এই দায়িত্বটা সুচারুরূপে পালন করতে পারে। ব্যাংকে তোমার যে হিসাব রয়েছে, ব্যাংক তোমার হয়ে ভাড়াটিয়াদের কাছ থেকে ভাড়া সংগ্রহ করে সেগুলো তোমার হিসাবে জমা রাখতে পারে। সামান্য সার্ভিস চার্জের বিনিময়ে ব্যাংক এই কাজ করে দিতে পারে। এটা অর্থাৎ ব্যাংক হচ্ছে এখানে তোমার প্রতিনিধি। আমি আশা করি তোমরা প্রতিনিধি ও ওসি বিষয়টা বুঝতে পেরেছ। অর্থ স্থানান্তর, অনেক সময় আমাদের প্রয়োজনে, নানা প্রয়োজনে দেশে বা বিদেশে এক স্থান থেকে আরেক স্থানে টাকা স্থানান্তর করার প্রয়োজন হয়। এই ক্ষেত্রে ব্যাংক আমাদের এই কাজটি খুব সহজেই করে দিতে পারে। অর্থাৎ ব্যাংকের অন্যতম একটা কাজ হচ্ছে অর্থ স্থানান্তর করা। তো এই উদ্দেশ্য বাণিজ্যিক ব্যাংকের অন্যতম একটা উদ্দেশ্যের মধ্যে পড়ে। ধরো তুমি তোমার আত্মীয়ের কাছে খুলনায় টাকা পাঠাবে, ঢাকা থেকে খুলনায়। এখন খুলনায় টাকা পাঠাতে অন্যান্য মাধ্যমের চেয়ে ব্যাংক একটি বেশি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। অর্থাৎ ব্যাংকের মাধ্যমে সহজেই তুমি এই টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে পারো। সবশেষে জীবনযাত্রার মান উন্নয়ন। ব্যাংক তার নানাবিধ কর্মসূচি এবং সুযোগ সুবিধা বাড়িয়ে গ্রাহকের আরও কাছে আসার চেষ্টা করছে। তোমরা প্রতিনিয়তই তোমাদের চারপাশে যদি তাকাও, দেখতে পাবে যে ব্যাংক এখন ইন্টারনেটে বিশ্বের এক জায়গা থেকে আরেক জায়গায় অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টের টাকা ট্রান্সফার সহ টাকা উত্তোলন জমা দেওয়া সম্ভব হচ্ছে। এটা হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং। মোবাইল ব্যাংকিংয়ের কথা তোমরা জানো। এভাবে দেখা যাচ্ছে ব্যাংক আমাদের জীবনযাত্রাকে সহজ করে দিচ্ছে। এখন এই মুহূর্তে দেশের যে অবস্থা, হয়তো দেখা যাচ্ছে যে তোমরা সবাই ঘরে বসে আসো, কিন্তু তোমাদের অর্থের প্রয়োজন। তুমি ব্যাংকের সাথে মোবাইলের মাধ্যমে সহজেই অর্থের লেনদেন করতে পারো। এই যে বিষয়টি, এটি আমাদের জীবনযাত্রাকে সহজ করে তুলছে নাকি? হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার সাথে আশা করি তোমরাও একমত যে আমাদের ব্যাংক হচ্ছে তাদের কর্মসূচি দিয়ে, উদ্দেশ্য দিয়ে আমাদের জীবনযাত্রাকে সহজ এবং জীবনযাত্রার মান আরও উন্নত করে তুলছে। তাহলে আরেকবার মিলিয়ে দেখা যাক যে আমরা যারা গ্রাহক আছি তাদের পক্ষ থেকে ব্যাংক আসলে কি কি সুবিধা বা দিয়ে থাকে, বা এই ক্ষেত্রে ব্যাংকের উদ্দেশ্য কি হয়ে থাকে। আমানত গ্রহণ, নিরাপত্তা, উপদেষ্টা হিসেবে এবং প্রতিনিধি, অর্থ স্থানান্তর এবং জীবনযাত্রার মান উন্নয়ন। আশা করি এই বিষয়গুলো তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের ক্লাসে এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, এ শোনা একটু মিলিয়ে দেখি তোমাদের মনে আছে কিনা। তোমরা আশা করি এই প্রশ্নগুলোর উত্তর আমার সাথে মিলিয়ে নিবে এবং একমত হবে। কয়টি গোত্রের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্যাবলী আলোচনা করা যায়? উত্তর মনে আছে না? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই একটু চিন্তা করলেই উত্তর পেয়ে যাবে। উত্তরটা হচ্ছে 3টি গোত্রের। ব্যাংকের মাধ্যমে মালিক কিভাবে সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে?
তোমরা ক্লাসটা ভালো করে শুনেছ, এই জন্য আমি আসলে প্রত্যাশা করছি যে তোমরা অবশ্যই বলতে পারবে উত্তরটি। তারপরেও আমার সাথে একটু মিলিয়ে দেখো। এখানে আমি লিখেছি কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, বৃক্ষরোপণ। আরও অনেক ধরনের কর্মসূচির মাধ্যমে ব্যাংকের মালিক সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে, তাই না? তোমাদের মতামত অবশ্যই কিশোর বাতায়নে লিখে জানাবে। তোমাদের বলার মতো অনেকগুলো পয়েন্ট আছে, আশা করি সেটি শেয়ার করবে। তোমাদেরকে কিশোর বাতায়নে বসে তোমার মতামত জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। ব্যাংক কীভাবে নোট ও মুদ্রার প্রচলন করে আশা করি তোমরা এরই মধ্যে জেনেছ। তারপরেও উত্তর মিলিয়ে নিই। চেক ইস্যু করে, চেকটাকে আমরা বলেছি বিকল্প মুদ্রা, নোটের বিকল্প হিসেবে এটি আমাদের বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে। ব্যাংক কীভাবে মূলধন গঠনে সাহায্য করে এটি তোমরা ইতিমধ্যে জেনেছ। এসো উত্তর মিলিয়ে নেওয়া যাক। ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় আমানত হিসেবে সংগ্রহ করে বড় প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে মূলধন গঠনে সাহায্য করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা ব্যাংকের উদ্দেশ্যগুলি নিয়ে বিস্তর আলোচনা করলাম। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগা বিষয়টি আমি প্রত্যাশা করছি তোমরা কিশোর বাতায়নে এসে তোমাদের মতামত জানিয়ে দিবে। চাইলে তোমাদের কুইজের অংশ নিতে পারো। তো তোমাদের জন্য একটা বাড়ির কাজ রেখে দিয়েছি। তুমি ব্যাংকে হিসাব খোলার মাধ্যমে তোমার কি কি উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারো তার উপায় খুঁজে বের করো। এই উপায় খুঁজে বের করে খাতায় লিখে যখন স্কুল খুলবে তোমার স্কুলের শিক্ষককে খাতাটা দেখিয়ে নিবে। আমি আশা করি কাজটা তোমরা সুচারুরূপে করবে, তোমাদের কাছ থেকে সেই প্রত্যাশা। সবাই যে যেখানে আছো সুস্থ থাকো, ভালো থাকো এবং এই সময়ে বাসায় বসে অযথা সময় নষ্ট না করে তোমরা আরও বেশি বেশি পড়াশোনায় মনোযোগী হও এবং সবাইকে নিয়ে সুস্থ থাকো, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।
সবাইকে স্বাগত আমার ঘরে আমার স্কুল অনুষ্ঠানে। আমি আপনাদের সাথে আছি শেখ শাহিদুল ইসলাম। আমি আজকে নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিতের অধ্যায় 10 এই বিষয় নিয়ে আপনাদের পড়াবো। আর এই অধ্যায় 10-এর যে মূল টপিকস আমরা বলতে পারি সেটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। আমরা এই বিষয় নিয়েই সর্বপ্রথম আলোচনা করব যে দ্বিপদী বিস্তৃতি আসলে কি। তাহলে এবং এই দ্বিপদী বিস্তৃতির আমাদের যদি বুঝতে হয় তাহলে এখান থেকে আমরা কোন কোন জিনিসগুলো শিখতে পারবো সেটা একটু আপনারা বোর্ডে দেখতে পাবেন। দ্বিপদী বিস্তৃতির বর্ণনা করতে পারবো আমরা এখানে, প্যাসকেলের ত্রিভুজ বর্ণনা করতে পারবো, স্বাভাবিক সংখ্যার ঘাতের জন্য দ্বিপদী বিস্তৃতির বর্ণনা করতে পারবো। তাহলে আমরা এই জিনিসগুলো এই অধ্যায় থেকে শিখতে পারবো। আর আমরা মূলত অধ্যায় 10-এর 10.1 নিয়ে আলোচনা করব। তাহলে আপনারা 10.1-এর এই বিষয়গুলো বুঝতে হলে কোন কোন মৌলিক বিষয় আমাদের জানতে হবে সেটা নিয়ে আমরা একটু আগে দেখি। দুইটি পদের সমন্বয়ে বীজগাণিতিক রাশিকে দ্বিপদী রাশি বলা হয়। দুইটি পদের সমন্বয়ে আমরা পদ কিভাবে আইডেন্টিফাই করতে পারি? আমরা যোগ এবং বিয়োগ চিহ্নের মাধ্যমে পদকে আইডেন্টিফাই করতে পারি। যেমন আমি এখানে যেহেতু দ্বিপদীর কথা বলা হয়েছে, দুটা পদ থাকবে, তাহলে আমরা দেখি। যেমন আমি যদি এখানে a + b লিখি, এখানে দেখেন এটা একটা দ্বিপদী, কারণ এখানে এর আগে কোনো চিহ্ন নেই, তার মানে কি প্লাস চিহ্ন, এখানে মাঝে আর একটা প্লাস চিহ্ন, তাহলে দুটা চিহ্ন আছে, তাহলে আমাদের এখানে দুটা পদ আছে, আমরা বুঝতে পারছি। এবং এই দ্বিপদী রাশির ঘাত কত বলতে পারেন? যেহেতু এখানে ঘাত উল্লেখ করা নাই, তাহলে এই জায়গায় দ্বিপদী রাশির ঘাত আমরা কিছু না বললে 1 বলতে পারি। এখন দেখেন আমরা এখানে লিখতে পারি x + y হোল কিউব। এখানে একটা দ্বিপদী, দেখেন খেয়াল করে, এর আগে কোনো চিহ্ন নেই, প্লাস এখানে প্লাস, তাহলে এখানে পাওয়ার 3 আছে, কিন্তু আমাদের পদ তো এখানে দুটো আছে, পাওয়ার যাই থাক এখানে পদ আমাদের দুটো আছে, তাহলে এটা একটা দ্বিপদী। এখন যদি আমরা x - 3y লিখি, এটা একটা দ্বিপদী, কারণ এখানে আমাদের পাওয়ার কত আছে? 1 আছে। তার মানে আপনারা এই উদাহরণের মাধ্যমে দেখতে পেলেন যে দ্বিপদ কাকে আমরা বলবো। তার মানে দুটা পদ থাকবে এবং ঘাত এখানে আমাদের প্লাস মাইনাস যে কোনোটা হতে পারে, তবে আপনাদের বইয়ের যে পাঠ্যক্রম আছে এই অনুযায়ী আমরা শুধু এখানে স্বাভাবিক সংখ্যা ঘাত নিয়ে আলোচনা করব। এবং এই স্বাভাবিক সংখ্যা ঘাত আপনার 1 থেকে শুরু করে আপনার সাধারণত আপনাদের 8 পর্যন্ত, 9 পর্যন্ত, 10 পর্যন্ত এরকম থাকতে পারে, তবে আপনাদের বইয়ের আলোচনার বিষয় এখানে 8 পর্যন্ত সাধারণত ঘাতটা থাকে। তাহলে আমরা দেখেন এই দ্বিপদীর বিস্তার কিভাবে করতে হয়। প্যাসকেলের ত্রিভুজের কথা বলা হয়েছে, তার প্যাসকেলের যে ত্রিভুজটা সেটা কিভাবে আসে দেখেন। দেখেন প্যাসকেলের ত্রিভুজটা কিভাবে গঠিত হয় আমরা দেখি। যেমন এখানে দেখেন আমরা দুটা দ্বিপদ, যেহেতু তাহলে দুটা পদ থাকবে, তারপর আমরা 0 দিলাম, তাহলে এখানে একটা দ্বিপদী রাশি যার ঘাত 0, তাহলে 0 দিলে এখানে কত হয়? 1 হয়। দেখেন তাহলে আমরা এখানে প্যাসকেলের ত্রিভুজ তৈরি করতে যাই, এখানে আমরা কি করতেছি? প্যাসকেলের ত্রিভুজ। প্যাসকেলের ত্রিভুজ কিভাবে গঠন করতে হয় সেটার জন্য, তাহলে a + b হোল টু দি পাওয়ার 0 এর মান কত? 1। আমরা জানি 0 ছাড়া কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান কি হয়? 1 হয়। এই জন্য আমরা এখানে 1 লিখেছি। এখন দেখেন এখানে যদি আমরা a + b পাওয়ার 1 দিই, তাহলে এখানে a + b হয়। তার মানে এখানে একটা জিনিস প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করেন, এখানে এর সহগ কত আছে? এর সহগ কিছু নেই, তার মানে 1 আছে। এখানে প্লাস চিহ্ন মাঝে আছে, b সহগ কত আছে? 1 আছে। তাহলে আমরা এখানে একটা 1 লিখব, এখানে একটা 1 লিখব। এখন খেয়াল করে দেখেন আমরা যদি a + b হোল স্কয়ার লিখি, তাহলে এখানে কি লিখব? a² + 2ab + b স্কয়ার। এখানে দেখেন a স্কয়ারের সহগ কি আছে? সহগ মানে যে সংখ্যাটার কথা, যেমন a স্কয়ারের সহগ, তার মানে a স্কয়ারের সাথে যেটা গুণ থাকবে সেটাকে আমরা সহগ বলবো। সেটা প্লাস চিহ্ন হতে পারে, মাইনাস চিহ্ন হতে পারে। এই পাশে আমরা সবগুলো প্লাস চিহ্ন দিয়ে দেখে দিচ্ছি। তা দেখেন a স্কয়ারের সহগ এখানে কি আছে? 1 আছে, তাহলে আমরা এখানে 1 লিখব। 2ab এর সহগ কত আছে? 2 আছে। b স্কয়ারের সহগ কত আছে? 1 আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবে আমরা সিকোয়েন্স অনুসারে পাওয়ার 1, পাওয়ার 2, পাওয়ার 3 এইভাবে আমরা প্যাসকেলের ত্রিভুজ সূত্র তৈরি করতে পারি। এখন দেখেন এই জায়গায় আমরা একটা ফর্মুলার মাধ্যমে এটা আসতে পারি। আপনারা খেয়াল করতে পারছেন এখানে যে প্যাসকেলের ত্রিভুজ সূত্রটা প্রয়োগ হচ্ছে, এখানে ডানে এবং বামে 1 করে আসে। তাহলে মাঝের পদগুলো আমরা কিভাবে পাচ্ছি? দেখেন এর উপরের দুটা পদের যোগফলের এর মান আমরা এখানে পাচ্ছি। যেমন এখানে 1,
এখানে দেখেন 1, এখানে 1 আছে। এখন এই 1 আর এই 1 যোগ করলে দেখেন 2, তাহলে আমার মাঝের পদ কি পেয়েছে 2, আর আমাদের বামে এবং ডানে কি 1। তাহলে পরবর্তী যে আমাদের রোটা আমরা যদি পাই তাহলে কিভাবে পাওয়া যায়, যেমন আমাদের এখানে 1 এর সাথে 2 যোগ করলে কত হবে 3 হবে, আবার একইভাবে 2 এর সাথে 1 যোগ করলে কত হবে 3 হবে। তাহলে দেখেন আমরা মাঝের পদগুলো পেয়ে গেলাম। একটু আগে আমি বলেছি যে ডানে এবং বাম পাশের যে পদগুলো হবে সব কি 1 দিয়ে হবে, তাহলে এখানেও একটা 1 হবে, এখানে একটা 1 হবে। পরবর্তীটা আমরা যদি এভাবে করতে থাকি তার দেখেন এখানে কত হবে, 1 এর সাথে 3 যোগ করলে 4 হবে, 3 এর সাথে 3 যোগ করলে 6 হবে, 3 এর সাথে 1 যোগ করলে 4 হবে, একইভাবে এই জায়গায় 1, এখন 1। এখন কথা থাকে যে আমরা কি পর্যন্ত তাকে এটা বিস্তার করব। আমরা দেখব যে ওই দ্বিপদী রাশির ঘাত কত আছে। যেমন এখানে মনে করেন 1 2 3 4 5, 5টা আছে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে আমরা আরেকটা জিনিস আপনাদেরকে বলি যে একটা দ্বিপদী রাশি কয়টা পদ হবে সেটা ডিপেন্ড করবে ওই দ্বিপদী রাশির ঘাতের উপর। যেমন আমি যদি এখানে a + b হোল কিউব বলি, তাহলে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা a + b হোল কিউব, তার মানে এখানে দ্বিপদী রাশি দুটা পদ আছে, দ্বিপদী রাশি আর পাওয়ার আছে কত 3। যেহেতু পাওয়ার বা ঘাত 3 আছে তাহলে এটা পদের সংখ্যা হবে কত 4 হবে। কিভাবে 4 হবে দেখেন 1 2 3 4, এখানে দ্বিপদী রাশির ঘাত 3 আছে তাই পদের সংখ্যা 4। তাহলে আপনারা বুঝতেই পারছেন, তাহলে এই যে লাস্টের যে রোটা লিখেছি আমরা এখানে পাওয়ারটা তাহলে কত হওয়ার কথা ছিল a + b হোল টু দি পাওয়ার 4, তার মানে এর পাওয়ার হবে 4। 1 2 3 4 5। তার মানে আমরা আরেকটা জিনিস বুঝতে পারি, কোনো একটা দ্বিপদী রাশিকে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে কোন পর্যন্ত বিস্তার করতে হবে সেটা আমরা কিভাবে জানবো, ওই দ্বিপদী রাশির ঘাতের উপর ডিপেন্ড করবে। যেমন এখানে পাওয়ার 4 আছে, তাহলে দেখবেন যে 1 এর পরে ওই 4টা চলে আসবে। যদি 5 থাকে পাওয়ার তাহলে দেখবেন যে 1 এর পরে 5 আসবে। যদি পাওয়ার 6 থাকে তাহলে 1 এর পরে কত আসবে 6 আসবে, 5 আসবে। যদি পাওয়ার 6 থাকে তাহলে 1 এর পরে পাওয়ার 6 আসবে। যদি 7 থাকে তাহলে আমাদের 7 আসবে। তার মানে আমরা পাওয়ার দেখে দ্বিপদী রাশির ঘাত দেখে বুঝতে পারবো যে প্যাসকেলের ত্রিভুজ আমরা কোন পর্যন্ত বিস্তার করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আপনারা বুঝতে পারছেন তা প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে কিভাবে আমাদের অঙ্ক সমাধান করতে হয় সেটা তাহলে একটা অঙ্কের মাধ্যমে আপনাদের বইয়ের অঙ্কের মাধ্যমে এটা আপনাদেরকে দেখাই। আপনারা সবাই বই বের করেন এবং খাতা বের করেন। 230 পৃষ্ঠা, 230 পৃষ্ঠা আমাদের 1 নম্বরের যে অঙ্ক আছে অনুশীলনী 10.1-এর 1 নম্বরের অঙ্কটা দেখেন, সবাই একটু খেয়াল করেন। প্যাসকেলের ত্রিভুজ বা দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে 1 + y হোল টু দি পাওয়ারের বিস্তৃতি নির্ণয় করো। তাহলে আমি যে আপনাদের এই আলোচনাটা করলাম, এই আলোচনার মাধ্যমে এটা সমস্যার সমাধান সহজে আপনারা করতে পারবেন। তাহলে প্রথমে আমরা যেহেতু এখানে এই অঙ্কটার ক্ষেত্রে 1 নম্বরের অঙ্কটার ক্ষেত্রে দ্বিপদী রাশির ঘাত কত দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা 5 দেওয়া আছে। তাহলে প্যাসকেলের ত্রিভুজের ক্ষেত্রে আমরা যখন এটাকে দেখাবো তাহলে 1 এর পরে 5 যখন আসবে, অর্থাৎ যখন 6টা পদ আসবে 1 এর পরে 5 অথবা 6টা পদ যখন আসবে তখন এটাকে আমরা অমিট করে দিব। তার মানে ওই পর্যন্ত আমরা রাখবো, এরপরে আমরা লিখব না। তাহলে দেখেন প্রিয় শিক্ষার্থীরা আমরা অঙ্কটা করি। 1 নম্বরের অঙ্কটা প্যাসকেলের ত্রিভুজ, আমরা প্রথমে লিখব প্যাসকেলের ত্রিভুজ, সবাই লিখি। তাহলে এখানে যেহেতু আমাদের পাওয়ার 5 দিয়ে আছে আমরা প্যাসকেলের ত্রিভুজটা আগে গঠন করব। তাহলে এখানে আমরা 1 লিখব, তারপর এখানে একটা 1, এখানে 1, 1 যোগ করলে 2, এখানে 1, এখানে 1, 1 এর সাথে 2 যোগ করলে কত 3, এখানে একটা 1, এখানে একটা 1, এখানে 4, 3 যোগ করলে 6, এখানেও 4, 1 1। এরপরে দেখেন তাহলে আমাদের এখনও 5টা পদ আসে না, 1 2 3 4 5, আমাদের পদের সংখ্যা হবে কটা 6টা পদ হবে। তাহলে আরেকটা আমাদের করতে হবে, তাহলে এখানে 5, এখানে 10, এখানে 10, এখানে 5, এখানে 1। তাহলে দেখতে পাচ্ছেন যে এই পর্যন্ত আমাদের বিস্তার করতে হবে প্যাসকেলের ত্রিভুজ, কারণ যেহেতু আমাদের পাওয়ার 6 দেওয়া আছে। তাহলে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে আমরা এটা এখন বিস্তার করি। প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে, প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে অঙ্কটা আমরা করি। প্রথম আমাদের যেহেতু প্যাসকেলের সাহায্যে করতে হবে, প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে, এর জন্য আমরা প্যাসকেলের ত্রিভুজটাকে শো করছি। এখন আমরা প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে এটার ক্যালকুলেশন কিভাবে করতে হবে, সমাধান কিভাবে করতে হবে এটা আমরা দেখি প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে। তাহলে আমরা অঙ্কটা করি এখন।
1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5। প্রিয় শিক্ষার্থীরা আপনারা খেয়াল করেন এখানে যে আমাদের লাস্টের যে কলামটা আমরা পেয়েছি, যেহেতু আমাদের এখানে পাওয়ার 5 আছে, এই লাস্টের কলামটা এই প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে যে আমরা সমাধান করবো এটাগুলো সবগুলো সহগ। তারপরে আমরা নর্মালিভাবে যে সমাধান করব এটা হবে সহগ। তাহলে সহগগুলো আমরা আগে লিখব। প্রত্যেকটা পদের ক্ষেত্রে আমরা ধারাবাহিকভাবে শেষ রোতে যে কলাম সংখ্যাগুলো আছে এটা আমরা আগে লিখব। তা সবাই একটু খেয়াল করে দেখেন, এখানে সর্বপ্রথম আমাদের কি আছে? 1 আছে। তাহলে এই 1 আছে প্রথম পদের সহগ। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে প্রথম পদ 1 দেওয়া আছে আর মাঝে প্লাস চিহ্ন দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করবেন, মাঝে প্লাস থাক আর মাইনাস থাক, আমরা যখন দ্বিপদী প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে করি আর দ্বিপদী উপপাদ্যের মাধ্যমে করি, সবসময়ের জন্য আমরা একটা পদ থেকে আরেকটা পদে যখন যাব তখন প্লাস চিহ্ন ব্যবহার করব। তা সবাই একটু দেখেন, এখানে আমাদের এই 1টা কিন্তু এখানে লিখেছি 1, আর প্রথম পদে আমাদের কত দেওয়া আছে? 1 আছে। তাহলে এখানে আমরা 1 লিখব। 1 না লিখলেও চলে, তারপরে আপনাদের অঙ্ক করার সুবিধার জন্য আমরা 1 লিখেছি। তাহলে প্রথম পদ 1 লিখেছি, আর এখানে আমাদের পাওয়ার কত দেওয়া আছে? পাওয়ার আমাদের শুরু আছে 5। তাহলে এই প্রথম পদের পাওয়ারটা 5 হবে। আর দ্বিতীয় পদটা কি হবে? তাহলে দ্বিতীয় পদ এখানে দেখেন এই প্লাস চিহ্ন, আমার এখানে প্লাস চিহ্ন যদি থাকে তাহলে এখানে প্লাস চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। যদি এখানে মাইনাস থাকে তাহলে দ্বিতীয় পদে আমাদের মাইনাস দিতে হবে। যেহেতু প্লাস আছে তাহলে এখানে দ্বিতীয় পদে আমাদের ওয়াই আছে, ওয়াই লিখব। ওয়াই লেখার পরে এখানে আমাদের পাওয়ার কত আসবে? 0 আসবে। এখন শিক্ষার্থীরা বলতে পারেন যে 0 কেন আসবে? কারণ 0 আসবে এই জন্য, যেহেতু আমাদের এখানে এই দ্বিপদী রাশির ঘাত 5 আছে, তাহলে এই প্রথম আর দ্বিতীয় পদের ঘাতের যোগফল এই পাওয়ারের সমান হতে হবে। এখন দেখেন, আমি যদি এখানে 5 দিই তাহলে এখানে 0 না দিলে এই দুটোর যোগফল 5 হবে না। এই জন্য আমরা এখানে 5 দিয়েছি আর এখানে 0 দিয়েছি। এখন দ্বিতীয় পদ আমি বলছি, একটা থেকে যখন আরেকটা পদে আমরা যাব তখন অবশ্যই আমাদের কি করতে হবে? প্লাস চিহ্ন দিতে হবে। এখানে মাইনাস থাকলেও আমাদের প্লাস দিতে হবে। তাহলে আমরা দ্বিতীয় পদ লেখার সময় এখানে একটা প্লাস চিহ্ন দিব, তারপরে প্লাস চিহ্ন দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন আমাদের সহগ কত হবে? 5 হবে। তাহলে আমরা 5 লিখব। আরেকটা জিনিস খেয়াল করেন, প্রথম পদের পাওয়ার আস্তে আস্তে কমতে থাকবে আর দ্বিতীয় পদের পাওয়ার বাড়তে থাকবে। তাহলে এখানে প্রথম পদের পাওয়ার আমাদের কত ছিল? 5 ছিল। তাহলে এখানে আমাদের হবে 4। আর এখানে দ্বিতীয় পদের পাওয়ার তাহলে 0 ছিল, এখন হবে 1। বুঝতেই পারছেন 1 কেন হবে? কারণ আমাদের যোগফল অবশ্যই এই ঘাতের সমান হতে হবে, কারণ 4 এর সাথে 1 যোগ করলে 5 হবে। একইভাবে আমরা যখন দ্বিতীয় পদে যাব, খেয়াল করে দেখেন দ্বিতীয় পদের সহগ আমাদের কত আছে? 10 আছে। আমরা 10 লিখব। 10 লেখার পরে আমাদের প্রথম পদ কত আছে? 1 আছে। এখানে পাওয়ার কত হবে? 3 হবে। এখানে পাওয়ার কত হবে? 2 হবে। দেখেন 3 আর 2 যোগ করলে 5 হচ্ছে। তাহলে আপনারা বুঝতে পারছেন যেখানে পাওয়ারগুলো এভাবে আসবে। এরপরে আবার দেখেন, আমরা এখানে চতুর্থ যে পদটা, এর পাওয়ার কত আছে? সহগ কত আছে? 10 আছে। তাহলে প্রথম পদ এখানে পাওয়ার কত হবে? 2 হবে। আর দ্বিতীয় পদের পাওয়ার কত হবে? 3 হবে। কারণ 2 আর 3 যোগ করলে কত হচ্ছে? পাওয়ার 5 হচ্ছে। আবার একইভাবে আমরা এখানে সহগ কত লিখব? 5 হবে। এখানে 5 লিখব। তাহলে এখানে প্রথম পদ কত আছে? প্রথম পদ এখানে 1 আছে। তাহলে আমরা এখানে 1 লিখব। প্রথম পদের পাওয়ার হবে এখানে 1 আর দ্বিতীয় পদের পাওয়ার হবে এখানে 4। দেখেন 1 এর সাথে 4 যোগ করলে 5। একইভাবে এখানে দেখেন ষষ্ঠ যে পদ আছে তার সহগ এখানে তাহলে 1 হবে আর প্রথম পদের পাওয়ার 0 হবে আর দ্বিতীয় পদের পাওয়ার আমাদের এখানে অবশ্যই 5 হবে। একটা জিনিস খেয়াল করছেন যে শুরুতে যেটা ছিল তার পাওয়ার আস্তে আস্তে কমছে আর দ্বিতীয় যেটা ছিল তার পাওয়ার আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে। তা দেখেন এই হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ। আমরা একটা অঙ্ক যদি ভালো করে বুঝতে পারি তাহলে এই দ্বিপদী যে আছে সেইগুলো প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে সবগুলোই আমরা সমাধান করতে পারবো। তা প্রিয় শিক্ষার্থীদের সুবিধার জন্য আমি আরেকবার বলছি, এখানে লাস্ট রোতে যে আমাদের সংখ্যাগুলো আছে এটা দ্বিপদী সহগগুলো প্যাসকেলের সাহায্যে যেটা করব। তাহলে প্রথম সহগটা আমরা লিখে এভাবে প্রথমটার পাওয়ার শুরু যা আছে ওটা দিব, দ্বিতীয়টার পাওয়ার 0 দিব। কেন? আমাদের যোগফল যাতে এই ঘাতের সমান হয়। তাই আপনারা বুঝতে পারছেন। এখন আমরা জাস্ট ক্যালকুলেশনটা করব। আমি এখন ক্যালকুলেশনটা উপরে দেখাই। এখন আমাদের এটা আর প্রয়োজন হচ্ছে না, প্যাসকেলের ত্রিভুজটা যেহেতু মোটামুটি আমাদের এর সাহায্যে সমাধানটা করেছি। এখন ক্যালকুলেশনটা করি। 1 এর পাওয়ার 5 তার মানে 1ই হবে আর y⁻0 তার মানে কি কোনো কিছু পাওয়ার 0 ছাড়া তার পাওয়ার 0 হলে 1 হয়। আর এখানে 1 এর সাথে 1 গুণ করলে তাহলে কত হবে? 1 হবে।
এখন দেখেন আমরা এই ক্যালকুলেশনটাকে উপরে লিখি, 5y হবে 1 এর পাওয়ার 4, তার মানে 1, 5y এর পাওয়ার 1, তাহলে এখানে 5y লিখব। তৃতীয় পদ আমাদের কত আসবে, সবগুলো প্লাস চিহ্ন, তাহলে 1 এর পাওয়ার 3, একটু আগে আমি বলেছি 1 এর পাওয়ার 5, 8, 10 যাই দিই 1ই হবে, তাহলে এখানে হবে 10y স্কয়ার, 10y স্কয়ার হবে। চতুর্থ পদ আমাদের একইভাবে সেম নিয়মে আমাদের এখানে 10 কিউব হবে। পঞ্চম পদ দেখেন এখানে 1 এর উপর পাওয়ার 1, তার মানে এখানে y এর পাওয়ার 4 আছে, অর্থাৎ 5y4 হবে। এখন দেখেন খেয়াল করে ষষ্ঠ পদ আমাদের y টু দি পাওয়ার 5 হবে, কারণ আমাদের এখানে 1 এর পাওয়ার 0 অর্থাৎ 1, y টু দি পাওয়ার 5ই থাকবে। আপনারা একটা জিনিস খেয়াল করছেন যে আমরা আগে a প্লাস b হোল স্কয়ারের সূত্রকে এটা মুখস্থ করতাম, এখন কিন্তু মুখস্থ করার প্রয়োজন নেই। আপনি দ্বিপদী বিস্তৃতির মাধ্যমে এইগুলোকে বিস্তার করতে পারবেন, সেটা প্যাসকেলের ত্রিভুজের সাহায্যেও করতে পারবেন, আবার দ্বিপদী উপপাদ্যের সাহায্যে। তা আমরা এখন যেটা করলাম এটা প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে কীভাবে করতে হয় এটা আমরা শিখলাম। এখন আমরা এটাকেই দ্বিপদী উপপাদ্যের সাহায্যে কিভাবে করতে পারি সেটা আমরা একটু দেখি। তাহলে একই অঙ্ক আমরা দ্বিপদী উপপাদ্যের সাহায্যে করে এটা করলাম প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে, এখন দ্বিপদী উপপাদ্যের সাহায্যে রেজাল্ট ফলাফল একই আসবে, জাস্ট আপনার ফরম্যাটটা একটু ভিন্ন। আমি আপনাদের সুবিধার জন্য নিচে অংশটা রেখে দিলাম ক্যালকুলেশনের সুবিধার জন্য। আমরা এখন এই একই অঙ্ককে প্যাসকেলের ত্রিভুজের দ্বিপদী উপপাদ্যের সাহায্যে করব। তা সবাই দেখেন দ্বিপদী উপপাদ্যের সাহায্যে সেমই অঙ্ক, দ্বিপদী উপপাদ্যের সাহায্যে, উপপাদ্যের সাহায্যে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে আমরা করব। তাহলে 1 প্লাস y টু দি পাওয়ার 5। দেখেন এটা প্যাসকেলের ত্রিভুজেরটা আমি রেখে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য। আমরা যে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে সহগগুলো লিখেছি, এই সহগগুলো আমাদের এখানে অতিরিক্ত বের করে নিতে হবে। আর এখানে আমরা এই সহগ ছাড়া যে জিনিসগুলো লিখেছি ঠিক এইগুলোই থাকবে, শুধু আমাদের এখানে যে 1টা কীভাবে আসে সেই জিনিসটা আমরা লিখব। যেহেতু আমাদের এখানে সর্বোচ্চ ঘাত এখানে আমাদের 5 আছে, তাহলে আমাদের এখানে কয়টা পদ হবে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পদ হবে 6টা। সেই 6টা কি হবে 0, 1, 2 এইভাবে আসবে, 0, 1, 2, 3, 4, 5। দেখেন 1, 2, 3, 4, 5, 6। কারণ এখানে আমি 6টা পদ বলতে 1 থেকে 6 পর্যন্ত হবে না, কারণ এখানে ঘাত যেটা থাকবে তার বেশি হবে না। সেজন্য আমরা এখানে কি বলেছি 0 থেকে শুরু করে 5 পর্যন্ত হবে। এই কারণে আমরা এই যে সহগটা 1 আমরা এখানে 50 লিখব। কেন 50 লিখব, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি 0 থেকে শুরু করে 5 পর্যন্ত লিখেছি, তাহলে এখানে এই 5টা আমাদের ঘাত, আর এই 0টা আমাদের হবে কি 0 থেকে শুরু করে 5 পর্যন্ত সেই 0টা। আর এখানে খেয়াল করে দেখেন আমাদের 1ই থাকবে, y টু দি পাওয়ার 0, 0ই ঠিক থাকবে, কোনো চেঞ্জ নাই। একইভাবে আমাদের ঠিক একইভাবে দেখেন আমাদের এখানে 5 কত আসবে 1 আসবে, আর এখানে পাওয়ার কত আসবে ঠিক একই জিনিস আসবে, কোনো পরিবর্তন নেই। তারপর আমাদের এখানে কত আসবে 10 না হয়ে এখানে 5 2 হবে। আপনারা বুঝতে পারছেন এখানে শুধু আমার 0 থেকে শুরু করে একেবারে 5 পর্যন্ত লিখতে হবে, উপরে ঘাত সব ঠিক থাকবে, নিচে আসছে পদের সংখ্যা আর উপরে আসছে ঘাত সেম থাকবে। তাহলে এখানে 1 কিউ হবে আর y স্কয়ার হবে। ঠিক একইভাবে আমরা এখানে লিখতে পারবো 5 3। দেখেন আপনার শুধু নিচে পরিবর্তন আছে আর উপরে 5টা ঠিক থাকবে। এখানে পাওয়ার কত হবে স্কয়ার হবে, এখানে কিউব হবে, আর এখানে 5 4 হবে, এখানে কত হবে 1 হবে, এখানে y টু দি পাওয়ার 5 4 হবে, এখানে 5 5 হবে, এখানে 1 এর উপর পাওয়ার 0 হবে, y এর উপর পাওয়ার 5 হবে। দেখেন প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে আপনার শুধুমাত্র এই সহগটা পরিবর্তন হয়ে এটা হয়েছে। এইটাই আছে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে। আর যদি আমরা সহগটা সরাসরি লিখি তাহলে এটা আছে আপনার প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে। এখন এই ক্যালকুলেশনটা করার জন্য আপনাদের আমার নিচের অংশটার প্রয়োজন হচ্ছে না। ক্যালকুলেশনটা করার সুবিধার জন্য আপনাদের আমি একটা কথা বলে দিই, পরবর্তী ক্লাসে আবার একটা বিস্তারিত আপনাদের বলবো, যে কোনো সংখ্যা এনি নাম্বার এবং 0 যদি থাকে, এনি নাম্বার আর 0 যদি থাকে, যেমন n0
এটার মান আমাদের কত আসবে? 1 আসবে। আর এটাকে আমরা n0 না লিখে আমরা nc0 লিখতে পারি। এটা আপনাদের কম্বিনেশন ক্যালকুলেটারে কম্বিনেশনের মাধ্যমে করা যায়। আমি এই ক্লাসে জাস্ট আপনাদের সুবিধার জন্য 5 যে কোনো সংখ্যা দিয়ে 0 হলে তার মান 1 আর সেম সংখ্যা হলে তার মানও 1 হবে। তাহলে এটা কি ক্যালকুলেশন করলে আমরা এটা কি পাবো? 1 পাবো। আর এখানে দ্যাট মিনস 1। আর এখানে দেখেন আমাদের 5 1 একটা পদ আছে। তার মানে আপনাদের ক্যালকুলেটারে একটু আগে আমি বললাম যে 5C1 এটা ক্যালকুলেটারে আমরা যদি আপনাদের কম্বিনেশনে দেখেন সবাই একটু খেয়াল করে দেন, শিফট অন করে শিফট দিবেন। শিফট দেওয়ার পরে আপনার এখানে এনসিআর লেখা আছে, এনসিআর দিয়ে ক্যালকুলেশন করলে এই মানগুলো চলে আসবে। তাহলে আমরা এনসিআর দিয়ে এখানে 5C দিব, আমরা মানটা কত পাবো? 5 পাবো। তাহলে একইভাবে দেখেন এখানে আমরা 5 পাবো, 5y, আমরা এখানে 10 পাবো, 10y স্কয়ার। এখানে আমি এটা মুছে দিই আপনাদের সুবিধার জন্য। এখানে আমরা 10 পাবো, 10y কিউব। এখানে আমরা 5 পাবো, 5y4। এখানে y⁵ 5 পাবো। তা প্রিয় শিক্ষার্থীরা, আপনারা দেখতে পাচ্ছেন যে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে যে ফলাফল পেয়েছি, প্যাসকেলের সাহায্যে সেই একই ফলাফল পেয়েছি। তা একটু আপনারা দেখেন, খেয়াল করেন শিকন ফলের মাধ্যমে আমরা এর সাথে কতটা মিল পেয়ে যাই। দেখেন দ্বিপদী উপপাদ্যের বিস্তৃতি আমরা এখানে করব, পেয়েছি। প্যাসকেলের ত্রিভুজ সিদ্ধ করব, এখানে পেয়েছি। এখানে স্বাভাবিক সংখ্যার মাধ্যমে আমরা এটাকে বিস্তার করব, এটা আমরা পেয়েছি। তা আপনারা দেখেন এটা আমাদের শিকন ফলের সাথে মিল আছে কিনা। এখন এই উপপাদ্য বা প্যাসকেল ত্রিভুজের সাথে যেগুলো আপনাদের আমি পড়ালাম বা দেখালাম বা শিখালাম, এটাই আপনাদের বাসায় HW হিসাবে থাকবে। ক্লাস বাড়ির অনুশীলনী 10.1 ঘন লেখা শেখা থাকবে। আর আপনারা এই HW এটা দ্বিপদী প্যাসকেল এবং দ্বিপদীর সাহায্যে প্যাসকেলের ত্রিভুজ ও দ্বিপদী বিস্তৃতি, দ্বিপদী উপপাদ্যের সাহায্যে। আর আপনাদের যখন স্কুল খুলবে তখন এই HWটা আপনাদের সংশ্লিষ্ট ক্লাস টিচারকে দেখাবেন এবং এই HW করার উপর প্রাপ্ত নাম্বার আপনার ধারাবাহিক মূল্যায়নের সাথে কি হবে? যোগ হবে। আর আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে নিম্নোক্ত ঠিকানায় ইমেল করবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, বাসায় থাকবেন, ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।